সাফারি জিপসিতে ক্যামেরা বাগিয়ে বসে আছি। সঙ্গের দুটো ক্যামেরার যেটি হাতে ধরা সেটি হলো ফুজিফিল্ম কোম্পানির লেটেস্ট মিররলেস ক্যামেরা, যাতে লাগানো আছে 150 থেকে 600 মিলিমিটার ফুজিফিল্ম কোম্পানিরই জুম লেন্স। পাশে বসা গাইড ফিস ফিস করে জানালো তৈরি থাকতে, কারণ রাস্তার বাপাশের ঝোপে ভরা জঙ্গল থেকে মা লেপার্ড দুটো বাচ্চাকে নিয়ে বেরোবে। ক্যামেরা অন করাই আছে, যে মুহূর্তে বেরোবে সেই মুহূর্তেই অটোফোকাসের ট্র্যাকিং মোডে ট্র্যাক করে শাটার টিপলেই ছবি উঠে যাবে। ভিউ ফাইন্ডারে তাকিয়ে দেখতেই বুঝলাম ক্যামেরা হাইবারনেশনে চলে গেছে। আমিও নিশ্চিন্ত, ফোকাসিং বাটন টিপলেই হাইবারনেশন কেটে গিয়ে ট্র্যাকিং ও অটো ফোকাসিং চালু হয়ে যাবে। হঠাৎ ঝোপ থেকে মা লেপার্ড বেরোলেন। দুপাশে তাকিয়ে দেখলেন ওর ছবি তোলার জন্য সার দিয়ে অজস্র সাফারি জিপসি দাঁড়িয়ে আছে। ফোকাসিং মোড টিপতেই হাইবারনেশন কাটলো না, ভিউ ফাইন্ডারেও কিছু দেখা যাচ্ছে না। তখন পাগলের মতো অবস্থা। ক্যামেরা অফ করে আবার অন করা হলো। পুরো ঘটনাটা ঘটলো 15 থেকে 20 সেকেন্ডে। লেপারটা এক লাফে রাস্তায় পড়ে চোখের পলক ফেলতে না ফেলতেই রাস্তা ক্রস করে উল্টো দিকে জঙ্গলে ঢুকে গেল। এই অধম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হিসাবে চূড়ান্ত ব্যর্থ, এবং ব্যর্থতার কারণ অধম নিজেই। যথাযোগ্য সাবধানতা নেওয়া হয়নি। সিনেমায় অভিনেতা ও অভিনেত্রীদের সিনেমার দৃশ্যের ছবি তোলার সময় রিটেকের সুযোগ থাকে, এবং একটা শট ভুল হলে আবারও তোলা হয়। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে সেসবের কোনো চান্স নেই, একটাই চান্স পাওয়া যায়। সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারলে ফটোগ্রাফার রাজা, আর তা না হলে ফকির। খালি হাতে ফিরতে হয়। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ট্যুর অ্যারেঞ্জ করে এরকম একটি সংস্থার থেকে পেঞ্চ টাইগার রিজার্ভ ফরেস্টে ফটোগ্রাফি ট্যুরের ঘোষণা দেখা মাত্র তাতে রাজি হয়ে টাকা পাঠিয়ে দিলাম। সময়টা 2024 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি। মোট 6টা সাফারি হবে, আর প্রতিটি জিপসিতে 4 জন করে ফটোগ্রাফার থাকবেন, কারণ এর বেশি লোক হলে ফটোগ্রাফি করা যায় না। প্রথম ও দ্বিতীয় সাফারি ড্রাই গেল, অর্থাৎ বাঘ বা লেপার্ডের দেখা পাওয়া গেল না। অবশ্য প্রথম সাফারি ড্রাই গেছে বলা হয়তো ঠিক হবে না, কারণ দূর থেকে লেপার্ড দর্শন হয়েছিল। এ প্রসঙ্গে পেঞ্চ টাইগার রিজার্ভ সম্বন্ধে একটু না বলে নিলে বুঝতে অসুবিধা হবে। এই ন্যাশনাল পার্কটির আয়তন 257.26 বর্গ কিলোমিটার এবং ভারতের ঠিক মধ্যিখানে মধ্যপ্রদেশ রাজ্যের দক্ষিণ দিকে মহারাষ্ট্রের সীমান্তে অবস্থিত। মধ্যপ্রদেশের সিওনি এবং চিন্দওয়াড়া জেলা নিয়ে গঠিত এই পার্ক ও টাইগার রিজার্ভ ফরেস্টটিতে মধ্যপ্রদেশ দিয়ে যেমন ঢোকা যায়, তেমনই মহারাষ্ট্র দিয়েও ঢোকার গেট আছে। মধ্যপ্রদেশ দিয়ে ঢোকার গেট 3টি হলো তুরিয়া গেট, কর্মাঝিরি গেট এবং জামাত্রা গেট। মহারাষ্ট্র দিয়ে ঢোকার গেট দুটি হলো শিল্লারি এবং খুরসাপাড়া। এই গেটগুলির মধ্যে মধ্যপ্রদেশের তুরিয়া এবং মহারাষ্ট্রের শিল্লারি গেট দিয়ে ঢুকলে টাইগার স্পটিং ভালো হয় বলে ট্যুরিস্ট এবং ফটোগ্রাফারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। 1965 সালে এটিকে স্যাংচুয়ারি বলে ঘোষণা করা হয়। তারপর 1983 সালে ন্যাশনাল পার্ক বলে ঘোষণা করা হয় এবং 1952 সালে টাইগার রিজার্ভের তকমা পায়। এই মুহূর্তে এই জঙ্গলে প্রায় 50টি বাঘ আছে। এই জঙ্গলটিতে ঘুরতে এসে বিখ্যাত লেখক রুডিয়ার্ড কিপলিং জঙ্গলের সৌন্দর্যে মোহিত হয়ে যান এবং লিখে ফেলেন দ্য জঙ্গল বুকস বইটি। সবার প্রিয় মোগলি চরিত্রটিকে গড়ে তোলেন এখানে। এখানকার বাঘ হয়ে যান শের খান এবং স্লথ বিয়ার তার বইতে স্থান পায় বালু হিসাবে। এই পেঞ্চ রিজার্ভ ফরেস্টে মানব শিশুর বন্যপ্রাণীদের কাছে বেড়ে ওঠার বেশ কয়েকটি উদাহরণ আছে। সম্ভবত সেই ঘটনা জানতে পেরে অনুপ্রাণিত হয়ে রুডিয়ার্ড কিপলিং দ্য জঙ্গল বুক বইটি লিখেছিলেন। তৃতীয় সাফারিতে বহু দূর থেকেও যদিও বাঘের দেখা পাওয়া গেল, কিন্তু মন ভরল না। বালু অর্থাৎ স্লথ বিয়ারের দেখাও পাওয়া গেল বহু দূর থেকে, যে কারণে ভালো ফটো তোলাই গেল না। চতুর্থ সাফারি আবার ড্রাই গেল, শের খান ও লেপার্ডের দেখা পাওয়া গেল না। পঞ্চম সাফারি ছিল আফটারনুন সাফারি। মন মেজাজ খুব খারাপ। আলো কমে গেছে, সন্ধ্যা হতে চলেছে, বেরিয়ে যাওয়ার সময় এসে গেছে। হঠাৎ রাস্তায় শের খান।
মাথা তুলে আমাদের গাড়ির পিছনে পিছনে হেড অন শো বলে যা ফটোগ্রাফারদের কাছে অত্যন্ত প্রিয়। এই ভঙ্গিমায় হাঁটা শুরু করলো। এই পুরুষ বাঘটি প্রায় 10 মিনিটের উপর সঙ্গে থাকলো, এমনকি গাড়ির 2-3 ফুটের মধ্যেও চলে এলো। 2-1 মোবাইলেও ছবি তুললেন। এরপর বাঘটি চলে গেছে। হঠাৎ আরেকটি পুরুষ বাঘও রাস্তায় চলে এলো আমাদের দেখতে। আগের সাফারিগুলো ড্রাই যাওয়ার দুঃখ ভুলিয়ে দিল। একই দিনে একই সাফারিতে দুটো পুরুষ বাঘ দেখতে পাওয়া আর তার হেড অন অবস্থায় ছবি তোলা ভাগ্যের কথা। এই সৌভাগ্য আগেও হয়েছে, এরই মাঝখানে আগে ডিসেম্বরের 2023 সালে পান্না টাইগার রিজার্ভ ফরেস্টে। কিন্তু পেঞ্চের ঘন জঙ্গলে পুরুষ বাঘ দেখার মজাই আলাদা। ষষ্ঠ সাফারি সিল্লারি গেটে রাখা হয়েছিল। এখানে বাঘের দেখা পাওয়ার চান্স খুব বেশি। গাইড এবং জিপসি ড্রাইভারের মতে জঙ্গলের এই অঞ্চলে লেপার্ড থাকলেও দেখা পাওয়ার চান্স খুবই অল্প, কারণ প্রথমত ঘন জঙ্গল, আর দ্বিতীয় কারণ ওরা মানুষদের এড়িয়ে চলে। ঢোকার পর ঘন্টা 2 বাদে খবর এলো এক জায়গায় মা লেপার্ডকে দুটো 4-5 মাসের বাচ্চাকে নিয়ে রাস্তা ক্রস করে জঙ্গলে ঢুকতে দেখা গেছে। আমাদের জিপসি দ্রুত পৌঁছে গেল সেখানে। খবর পেয়ে প্রচুর জিপসিও এখানে পৌঁছে গেছে। আমাদের স্থান হলো অনেক পিছনে, যেখান থেকে ভালো মতন রাস্তাটাও দেখাই যাচ্ছে না। যতটুকু সামনে থাকা 2 সারির গোটা 8 জিপসির পাশ দিয়ে দেখা গেল, তাতে চকিতের জন্য চোখে পড়ল মা লেপার্ড দ্রুত রাস্তা ক্রস করে একদিকের জঙ্গল থেকে অন্যদিকের জঙ্গলে চলে গেল। ছবি তোলার কোনো স্কোপই ছিল না। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর বহু জিপসি চলে গেল, রয়ে গেল অল্প কয়েকটা জিপসি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে ভালো ক্যামেরার সঙ্গে যে 3টে জিনিস দরকার, সেগুলি হলো ধৈর্য, অসীম ধৈর্য এবং ধৈর্য ধরে অপেক্ষা করার মানসিকতা। আমাদের জিপসি সবাইকে কাটিয়ে চলে এসেছে একদম সামনে। প্রায় ঘন্টাখানেক কেটে গেছে। সবাই ক্যামেরা বাগিয়ে অপেক্ষা করছেন। গাইড জানিয়েছে বাচ্চাদের নেয়ার জন্য মা লেপার্ড রাস্তা ক্রস করবেই, কারণ বাচ্চাদের তো রাস্তা পেরোতে পারেনি। এর পরের ঘটনা একদম শুরুতেই বলা হয়েছে। মা লেপার্ডের ছবি তুলতে না পারার জন্য মাথা গরম হলেও বুঝলাম শেষ সুযোগ সম্ভবত পাবো। সবাই জোন ফোকাসিং করে এই অবস্থায় ছবি তোলেন, এতে ছবির মান ভালো হয় না। সঙ্গে থাকা ফুজি ফিল্ম কোম্পানির লেটেস্ট মডেলের ক্যামেরাটা আমার অন্যান্য বাকি দুটো মিররলেস এবং 4টে DSLR ক্যামেরার থেকে অত্যন্ত প্রিয়, কারণ এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবধি আছে। মা লেপার্ড বেরোলেন, আমাদের ক্যামেরা গর্জে উঠল। এরপর একটু বিরতি দিয়ে হঠাৎ প্রথম বাচ্চাটা জাস্ট উড়ে চলে গেল। ক্যামেরা কন্টিনিউয়াস শুটিংয়ে গর্জে উঠলেও ছবি মনোমতো হলো না। দ্বিতীয় বাচ্চাটি জঙ্গল থেকে বেরিয়ে এক লাফে রাস্তার মাঝে একবার এক পায়ে মাটি ছুঁয়ে আবার আরেক লাফে উল্টো দিকে ভ্যানিশ। আমার স্বপ্ন ড্রিম শট উঠে এলো ক্যামেরায়। মোগলি রাজ্যে মোগলি বাদ দিয়ে সবার ছবি পাওয়া গেল, মনটা একটু খারাপ। পরে বুঝলাম মোগলির ছবি পাবো কিভাবে, মোগলি তো রয়েছে আমাদের সবাই হৃদয়ে। শেষ হলো শের খানের খোঁজে মোগলির রাজত্বে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।